আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আর বেশি কথা না বলি, চলো আমরা অহনা গল্পটা শুরু করি। ময়না বলল, বলবো আফা, কিন্তু এখন এখান থেকে পালাতে হবে। অহনা বলল, আচ্ছা। অহনা উঠে দাঁড়ায়। ঘরটার চারদিকে দেখে তেমন কিছুই চোখে পড়ে না। ময়না দেখতে পায় পাশের দেওয়ালে একখানা ছবি আটকানো। এমন পরিত্যক্ত জায়গায় ঘরটিতে ছবি আটকানো থাকার কথাই না। অহনার ময়না ছবিটিকে খুঁটিয়ে দেখতে থাকে। অহনার সন্দেহ হয় এটা নিয়ে, ছবিটা অনেক ভারী, হাত দিয়ে সরাতে পারছে না। মনে হচ্ছে কয়েক হাজার বছর ধরে ছবিটা এখানে রয়েছে। ময়না আর অহনা দুইজনে মিলে একসাথে ছবিটাকে টেলে সরাই। মুহূর্তেই চোখে মুখে বিষাদ নেমে আসে। অপরদিকে অহনার বন্ধু অহনার ঘর থেকে রুমালটা খুঁজে পায়। টিকু হাতে নিয়ে সেটা দিয়ে ঘাম মুছে। ঘাম থেকে পানির কণাগুলো রুমালে লাগতেই সেখানে কিছু লেখা ফুটে উঠে। টিকু ভয়ের কোটে সেটা হাত থেকে ফেলে দেই। ভাই, আমাকে বাঁচাও, ভূতের রুমাল দিয়ে মুখ মুছে ফেলছি ভুল করে, এখন আমার কি হবে? টিকু চোখমুখ বন্ধ করে থাকে। সবাই তার কথায় নজর দেই। ইরা মাথায় থাপড় মেরে বলল, আমার থেকে বড় ভূত আর একটাও নেই। আমাকে বই না পেয়ে একটা রুমালে বই পাচ্ছিস কেন? চোখ খুল। টিকু বলল, আমি খুলবো না, রুমালের ভিতরে ভূত আছে। হেরি হাতে নিয়ে রুমালটা দেখলো, সেখানে তেমন কিছু না, একটা লেখা আর বড় বাড়ি। হেরি উল্টে পাল্টে দেখলো আর বলল, তেমন কিছু না, লেখাটা আগের ছিল। তুই খেয়াল করিসনি টিকুর বাচ্চা? রুমিও দেখলো, হ্যাঁ। বলল, হ্যাঁ, এটা তেমন কিছু না, কিন্তু খটকা লাগছে। হেরি ইচ্ছুক হয়ে তাকায়, কি মনে হচ্ছে তোর? রুমি বলল, হ্যাঁ, কেমন অদ্ভুত লাগছে আঁকাগুলো, আরো দেখ অগোছালো অক্ষর। আমার মনে হয় কেউ এই রুমালের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করছে। হেরি বলল, দেখতে হবে। টিকু তাহলে ঠিক বলছে, পানি লাগাই লেখাটি ফুটে উঠেছে। আমাদের দেখা উচিত আরো কোনো সূত্র পাই কিনা। তারা রুমালটার উপরে পানি ডাললো, আরো কিছু লেখা ফুটে উঠলো। লেখা ছিল ফুলের বাগান। লেখাগুলো বুঝতে পারছিল না কেউ আসলে কি বোঝানো হয়েছে। এর মধ্যে রুস্তম ঘরে প্রবেশ করে ওদের হাতে রুমালটা দেখেই বলল, এটা ময়নার রুমাল, তার বাড়ি থেকে পেয়েছে। তখন সবাই জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানেন? আর এখানে বড় বাড়ি দ্বারা কি বোঝানো হয়েছে? রুস্তম বলল, পাশের এলাকার বড় বাড়ি রয়েছে, অহনা ওই বাড়ির কথা বলছিল, ময়নার শ্বশুর বাড়ি ওইটা। হেরি বলল, তার মানে এইটাই সংকেত। আমরা ওই বাড়িতে গেলেই পরবর্তী সংকেতের উদ্দেশ্য বুঝতে পারবো। চলো সবাই। রুস্তম যেতে চাইলে সবাই তাকে না করে। তাকে বাড়িতে রেখে চারজন রওনা দেয়। রাস্তার মানুষকে জিজ্ঞাসা করে বাড়ির ঠিকানা নেই। বাড়ির গেটে প্রবেশ করতে দারোয়ান আটকায় তাদের, কিন্তু তাদের পোশাক আশাক দেখে ঢুকতে দেয় বাড়ির ভিতরে। কলিং বেলে চাপতেই বয়স্ক একজন মহিলা দরজা খুলে দেয়। বড় গলায় কাউকে ডেকে বলল, আফা, বাহিরে মেহমান আছে, দেখা যান। একজন মধ্যবয়স্ক মহিলা এগিয়ে আসেন, ভ্রুকুচকে থাকায় চারজনের দিকে। কারা তোমরা? টিকু কিছু বলতে চাইলে রুমি তার হাত দিয়ে হাত চেপে ধরে ইশারায় চুপ থাকতে বলে। তারপর হিরি বলল, আমরা ময়নার বন্ধু। চাকর মহিলাটি সুর টেনে বলল, ওমা, কই কি মাইয়া মানুষের আবার ছেলে বন্ধু? আর কি যে দেখার বাকি আছে। মধ্যবয়স্ক মহিলাটি বলল, রুনি, তুই চুপ থাক, রান্না করে যা। তারপর চারজনের দিকে তাকিয়ে আবার বলল, কেমন বন্ধু? ময়নার তো তেমন কোনো বন্ধুই ছিল না। রুমি বলল, আমরা ওর ছোটবেলার বন্ধু। আমরা ওর থেকে বয়সে বড় ছিলাম, কিন্তু একসাথেই খেলতাম। সেখান থেকেই পরিচয়, খবর নিয়ে দেখতে পারেন। বর্ধ মহিলাটি বলল, ঠিক আছে, তোমরা কি জানো না ময়না আর নেই আমাদের মাঝে? তখন রুমি বলল, জানি তো। কথাটি বলতেই হেরি তাকে থামিয়ে দেয়। আসলে ওর কথা মনে পড়ছিল, এখানে ওর অনেক স্মৃতি আছে, তাই আপনাদের বাড়িটা ঘুরে দেখতে আসলাম। মহিলাটি বলল, ঠিক আছে, দেখো তবে। মহিলাটি উঠে একজন কাজের লোককে তাদেরকে নাস্তা দিতে বলে চলে যায়। ইরা রেগে যায়, বড় লোক হয়েছে যে, কি মনে হয় মাথা কিনে নিয়েছে, কিভাবে কথা বলতে হয় তাও ঠিক করে জানে না। এই মুহূর্তে রাগ করলে চলবে না, আসল কাজটা আমাদেরকে করতেই হবে। খুঁজে বের করতে হবে অহনাকে। পুরো বাড়িটা খুঁজে দেখা যাক কে কি পাই। তারা সবাই মিলে বাড়ির আনাচে কানাচে দেখতে থাকে। এক একজন এক এক দিকে ঘুরে দেখতে থাকে। হেরি আবিষ্কার করে ফুলের বাগান। রুমালটা বের করে দেখে বাম দ্বিতল, কথাটির মানে বুঝতে পারছে। বাড়িটার দিকে তাকাই, বাম পাশের উপরের তলায় চোখ দেই, একটি জানালা দেখতে পাই। আর ওপর দিকে অহনা ছবির পিছনে একটা দরজা খুঁজে পাই, যেটা দেখে পুরোই অবাক হয়ে গেছে।
ময়নাকে বর্ষা দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরটা অন্ধকার। কিছুক্ষণ হাত রেই চলতেই অন্য একটি দরজার সামনে হাজির হই। বাহির থেকে আটকানো সেটা। অহনা অনেক চেষ্টা করে খোলার জন্য, বিফল হয়ে পড়ে। পিছনে তাকিয়ে দেখে সুহেল বুকের সাথে হাত দুটো বাস করে দাঁড়িয়ে আছে। ময়না বয়ে অহনার সাথে লেপটে যায়। অহনা বর্ষা দেই, কিছু হবে না ময়না, বই পেও না। সুহেল কাকরোশ গলায় বলল, তোদেরকে ছেড়ে রাখাই আমার উচিত হয়নি। বারবার হতাশ করছিস আমাকে, এবার দেখবি আমি কি করি। বলে কেবলাকে ডাক দিয়ে বলে, ময়নাকে ধর, আমি এটাকে সামলাই। পুনরায় ওদেরকে আগের ঘরটায় নিয়ে যাওয়া হয়। চেয়ারের সাথে দুইজনকে শক্ত করে বেঁধে রাখা হয়। সুহেল অনেকটা হিংস্র হয়ে যায়। অহনার সামনে এগিয়ে আসে, ময়নার দিকে তাকিয়ে বলল, তোর সামনে তোর ছোট বোনের এমন হাল করব, পরের বার আমার উপর কথা বললেও তোর বই হবে। ময়না কেঁদে উঠে, ছেড়ে দাও ভাই, আমার বোনকে ছেড়ে দাও। সুহেল বলল, ধরবো কি ছাড়ার জন্য? আজকে ওকে নিয়ে নাস্তাটা সেরে নেব। সুহেল শয়তানি একটা হাসি দিয়ে উঠে অহনার দিকে এগিয়ে আসে। অহনা ছুটার জন্য চটপট করতে থাকে। এই মুহূর্ত তাকে সাহায্য করার কেউ নেই। দূরে থাক আমার থেকে, অহনা চিৎকার করে কথাটি বলে। আর অহনা উচ্চ সুরে বলে, তোকে দেখতেও আমার খুব ঘৃণা লাগে। সুহেল বলল, এত অহংকার ভালো নয়। তোমার অহংকার যতক্ষণ না আমি ধুলোয় মিশে দিচ্ছি ততক্ষণ আমি শান্তি পাবো না। অহনা বলল, এত কনফিডেন্স? তাহলে মনে রাখ, আমাকে বাঁচাতে সে আসবেই, তখন কুল কিনার খুঁজে পাবি না, সেটা নিয়েই বয়ে আসি আমি। সুহেল বলল, দেখিয়ে দেই তাহলে আমার কনফিডেন্সের মাত্রা, দেখি কে তোকে বাঁচাতে আসে। অনেকক্ষণ অপেক্ষা করছি, আর না, কাজ সব শেষ দিতে গিয়ে তোমার কাছে আসতে পারিনি, আর এখন আমার জীবনের লক্ষ্যটাই পূর্ণ হবে। সুহেল এগিয়ে আসে অহনার দিকে। ওইদিকে ময়না কেঁদে মরছে, ছুটতে পারছে না। সুহেল অহনার কাছাকাছি এসে শরীরের ঘ্রাণ নেই, এত সুন্দর ঘ্রাণ, আমি মুগ্ধ। বিমৃথম মেয়েদের শরীরের ঘ্রাণ আমার অনেক প্রিয়, তোমারটা আরো প্রিয়। অহনা বলল, তুই একটা কাপুরুষ, অসহায়িত্বের সুযোগ নিচ্ছিস। সুহেল বলল, ইস, এভাবে বলো না, তবে বলতে ইচ্ছা করলে বলো, আমার এসব গায়ে লাগে না। অহনা চোখ মুখ খিসে। সোহেল তার শরীরে হাত দিতেই তার চোখ যায় জানলার দিকে। এক জোড়া চোখ বাহির থেকে দেখছে তাদের। সোহেল বলল, কে ওখানে? হন্তদন্ত হয়ে জানলার কাছে যায়। কেবলাকে ডেকে বলে, বাইরে গিয়ে দেখো কে ছিল। আমি শিওর বাহির থেকে কেউ আমাদেরকে দেখছিল। পরপর অহনার দিকে তাকাই, আগুনের সাথে জ্বলছে যাচ্ছে তার চোখ। অহনার দিকে এগিয়ে আসতেই ফোনে কল আসে। সোহেল ওই পাশ থেকে কথাগুলো শুনে অহনাকে উদ্দেশ্য করে বলল, তোমার কাছে আসতে যত বাধা পড়ে, চিন্তা করো না, 20 মিনিটের মধ্যেই আমি আসছি। সোহেল বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। অহনা কেঁদে উঠে ময়নার দিকে তাকিয়ে বলল, মেয়েদের সবচেয়ে বড় শত্রুকে জানো? ময়না বলল, কে আপা? অহনা বলল, তার নিজের শরীর। ময়না ফেল করে তাকিয়ে থাকে, বুঝতে পারেনি সে। উত্তর পাওয়ার জন্য চেয়ে রইল অহনার দিকে। অহনা নাক মুখ টেনে বলল, এই শরীরের জন্যই বারবার নরপশুদের খোরাক হতে হয়। এই শরীরের লালসার জন্যই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেদের কি করে রক্ষা করব, যেখানে নিজের শরীরটাই শত্রু? ময়না চুপ হয়ে থাকে। কথাগুলো সম্পূর্ণ মানে এতক্ষণে বুঝতে পারছে। সত্যিই তো, মেয়েদের দুর্বলতাই তার শরীর। এই শরীরের জন্যই সে বাইরে বের হতে পারে না। আর আমাদের বাংলাদেশে তো এখন এটাই হচ্ছে। 2 দিন পর দর্শনের নিউজ শোনা যাচ্ছে, তা আবার অল্প বয়সের মেয়েদের, যাদেরকে দেখলে আপনি মায়ায় চকলেট দিবেন, তাদেরকে স্বীকার করছে কিছু নরপশু। কিন্তু তাদের কোনো উচিত বিচার হচ্ছে না বাংলাদেশে। এটা যদি দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে হইতো, তাহলে ওই সব নরপশুদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাইতো না। তো এসব নিয়ে কথা বললে শেষ হবে না। এইটাই দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো আমরা অনেকক্ষণ কথা বলছি, চলেন আবার আমরা গল্পেতে ফিরি। কেবলা বাহিরে গিয়ে দেখে নেই হেরিকে 6 জন শক্তপুক্ত লোককে ডেকে নিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই। হেরিকে ডাকতে এসে সবাই বিপদে পড়ে। 4 জনকেই বেঁধে নিয়ে যায় তালাবদ্ধ ঘরটাতে। হেরি তখন চিৎকারের শব্দ পেয়েছিল ঘরটিতে, তাই জানলায় উকি দেয় সোহেল সেটা দেখে নেই। অহনাকে যেখানে বাধা হয়েছিল সেখানে নিয়ে যায়, সবাইকে একসাথে বেঁধে। অহনা আরো অবাক হয়ে বাকিদেরকে দেখে, তোরা এখানে আসলি কিভাবে? রুমি বলল, তোকে খুঁজতে এসেছিলাম।
কিন্তু এরা দেখে নেই। অহনা বলল, কেন এটা করতে গেলি? কেন তোরা এখানে আসতে গেলি? এবার তোদের সবার কি হবে? হ্যারি অভয় দেই, সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করে নেব। একটা না একটা উপায় বের হবেই। ময়না উঠে বলে, পারবো না, এবার আমরা সবাই শেষ। বাকি মেয়েদের মতো আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সময়ের সাথে সাথে। ইরা ভয়ে বলল, কি বলছো তুমি? আরো মেয়ে মানে? ময়না বলল, আমি ঠিক বলছি। এসব তো চলছে আরো 30 বছর আগ থেকেই। আলতাফ জহুরু মানে আমার শ্বশুর এসব করছে। অহনা ময়নার দিকে অবাক হয়ে তাকায়। পুরো ঘটনাটা আমাদেরকে বলো, এমন কি হয়েছিল যার জন্য তোমাকেও ছাড় দেয়নি? ময়না বলল, শুনো তাহলে। ময়না বলতে শুরু করে, আমার বাবা একজন সাধারণ মানুষ, বাজারে একটা দোকান আছে শুধু। মা মারা গেছে আমার জন্মের সময়, বাবাই আমাকে মানুষ করছে। আমার 15 বছর হতে আলতাফ জহুরু আমাকে বাবার দোকানে দেখতে পাই, সেখানেই বাবাকে বিয়ের প্রস্তাব দেই। বড় বাড়িতে বিয়ে হবে ভেবে বাবা অনেকটাই খুশি। আমি দেখতে মন্দ ছিলাম না বলে সবাই পছন্দ করে। আমার বিয়ে হই আলতাফ জহুরুর মেজো ছেলের সাথে। দিন ভালোই যাচ্ছিল। একদিন আমার দেওর বিনা অনুমতিতে আমার রুমে প্রবেশ করে আমার সাথে নোংরামি করার চেষ্টা করে। সেটা দেখে নেই আমার স্বামী রাফিজ। সে তার বাইকে থাপ্পড় দেয়। আমাকে রক্ষা করার জন্য তাদের দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হই। রফিক আমাকে খুব ভালোবাসত, কিন্তু গরিব বলে শাশুড়ি ননদের অত্যাচার সহ্য করছি খুব। উঠতে বসতে খুঁটা দিত। এভাবে চলছিল দিন। একদিন বাগানে ফুল তুলতে গিয়ে তালাবদ্ধ একটা ঘর দেখতে পাই। দরজা খুলে একজনকে ভিতরে দেখে অবাক হই। দরজার বাইরে থেকে বন্ধ দেখা গেল, আসলে এটা ভিতর থেকে বন্ধ করা। লোকটা বাহিরে আসতেই আমি সুযোগ বুঝে ভিতরে ঢুকে যাই কি আছে দেখার জন্য। এখন মনে হচ্ছে আমি না গেলে আমার জীবনটা সুন্দর থাকতো। 2টা ঘর পেরিয়ে অনেকগুলো মেয়ের ঘুঙ্গানো শব্দ পেলাম। আমি একটু হতাশ হয়ে দেখতে গেলাম। দেখলাম রফিজ বসে আছে একটা চেয়ারে, আর মেয়েগুলো কাতরাচ্ছে। আমাকে দেখে সে এগিয়ে এলো। জিজ্ঞাসা করলাম, এতগুলো মেয়ে এখানে কেন? আমি জিজ্ঞাসা করতে কেবলা নামক লোকটা এসে ওকে বলল, মেয়েগুলোকে কেনার জন্য কাস্টমার এসে গেছে, আজ রাতেই নিয়ে যাবে। বাহিরের দেশে পাচার করতে হবে তাদের। রফিজ লোকটাকে আকারে ইঙ্গিতে এসব না বলতে বলল, কিন্তু লোকটা বুঝতে পারেনি, তাই সব বলে দিল। সোহেল চলে এলো সেখানে। আমাকে দেখে রেগে গিয়ে থাপ্পড় দিল। রফিজও তার সাথে রেগে যায়। রফিজ আমাকে নিয়ে ঘরে চলে আসে। আমাকে বুঝাতে থাকে বিভিন্ন ভাবে, কিন্তু আমি এমন অন্যায় দেখে চুপ থাকতে পারিনি। আমি আমার শাশুড়িকে বলি, ভেবেছি তিনি আমাকে সাহায্য করবে, অথচ করেনি। সোহেলকে ডেকে এনে তার দিকে ঠেলে দেয় আমাকে। সোহেল তার মার সামনেই। এতগুলো বলেই ময়না কাঁদতে শুরু করলো। অহনা আর কিছু বলার ভাষা পাচ্ছে না। কিছু বলতে যাবে তখনই শব্দ এলো, ওকে কাঁদতে দাও, মনে শান্তি আসবে। অহনা খুশিতে গদগদ হয়ে উঠে অস্পষ্ট সুরে উচ্চারণ করে, মাহমিদ। অহনার মুখে হঠাৎ মাহমিদ শব্দ শুনে সবাই অবাক হয়ে তাকায়। অহনা সেটা বুঝতে পেরে বলল, আসলে আমি। অহনাকে থামিয়ে দিয়ে হ্যারি জিজ্ঞাসা করলো, কি আমি করছিস মাহমিদকে? অহনা বলল, কই কেউ না তো। ময়নার কথা শুনে হঠাৎ নামটা মুখে আসলো। অহনার দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকায়। অহনার চোখ সরিয়ে নেই। ময়নার দিকে তাকিয়ে দেখলো সে কাঁদছে। অবয় দিয়ে সবটা বলতে বলল হ্যারি। ময়না চোখ মুছে আবার বলতে শুরু করে, সোহেল আমাকে দর্শন করছে। আমার শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখছিল শুধু। রফিজ ঘরে এসে আমাকে না দেখে পুরো বাড়ি খুঁজে এক পর্যায়ে খুঁজে পাই। সেদিন রফিজ সোহেলকে মেরে ফেলার চেষ্টা করছিল। আমাকে রফিজ বলছিল এইসব থেকে দূরে থাকতে। রফিজ অনুতপ্ত ছিল। নারীর পাচারকারী দলের সাথে সে পরিচিত ছিল না, শুধু মেয়েগুলোকে পাহারা দেওয়ার জন্যই ও কাজ করত। সোহেলের সাথে খারাপ আচরণ করায় রফিজের খাবারের সাথে বিষ মিশিয়ে রফিজকে খুন করছে তারা। আমি আগে জানলে বাঁচিয়ে নিতাম তাকে। রফিজ চলে যাওয়ার পর আমি একা হয়ে যাই। সেদিন বিকালে সোহেল আমার সাথে বাজে কাজ করে। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করি,
অবশেষে সোহেলের ফোনে ফোন আসতেই সে বারান্দায় যায়। সে সুযোগে আমি জানলা দিয়ে পালিয়ে এসেছি। নদীর পাড়ে আসতেই অহনা আপার সাথে দেখা হয়। অহনা বলল, তাহলে সবাই মৃত বলছিল কেন? ময়না ঢুক গেলে বলতে শুরু করে, মর্গে গিয়ে একটা ডেড বডি এনে বলছিল এইটাই আমি মরে গিয়েছি গলায় দড়ি দিয়ে। এদিকে মাহমিদ অহনার কানে এসে বলল, তুমি চাইলে সবাইকে নিয়ে যেতে পারি এখান থেকে। অহনা বলল, না, এখানে আরো মেয়ে আছে, তাদের খুব বিপদ, তাদেরকেও সাহায্য করা উচিত। মাহমিদ বলল, কিন্তু তারা কোথায়? অহনা বলল, সেটা দেখার দায়িত্ব তোমার। মাহমিদ চলে যায়। অহনা দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে। টিকু বলল, তুই নিচে নিচে কার সাথে কথা বললি? অহনা বলল, কই, কারোর সাথে না তো। টিকু বলল, আমি দেখলাম। কাউকে বললি কিছু দেখে আসার জন্য? সবাই বলল, হ্যাঁ। এরই মাঝে সোহেল চলে আসে, সাথে এসেছে আফতার, জহুরু। এতজনকে একসাথে দেখে তার জিভ লগ লগ করে উঠে। সোহেল সব খুলে বলল। আলতাফ বলল, তাহলে আর ভয় নেই। আজ রাতের মধ্যে আরো দুটো মেয়ে জোগাড় করার কথা ছিল, কিন্তু এখন আর লাগবে না, ওদেরকে দিয়ে আজ রাতের কাজটা চালিয়ে দেব। বলে আলতাফ জহুরু চলে যায়। সোহেল অহনাকে বলল, তোমাকে আমার লাগবে, তোমাকে ভোগ করে পাচার করব। আগে মজা নেব, তারপরে টাকা পাবো। বিষয়টা দারুণ না? অহনা কিছু বুঝার আগেই তার মুখে রুমাল পেঁচিয়ে দেই। সবার মুখে একে একে রুমাল বেঁধে দেই। সোহেল কোমরে হাত দিয়ে বলে, তোমাদের কিসির মিসির আর ভালো লাগছে না? একটু চুপ থাকো। মাহমিদ অহনার কাঁধে হাত রাখে। বর্ষা দেই, একটু অপেক্ষা করো, আমি সবাইকে উদ্ধার করব। বর্ষার হাত পেয়ে অহনা দম সারে। সোহেল তার দিকে যেতেই আলতাফ ডেকে উঠে। সোহেল বিরক্তিতে দেওয়ালের সাথে হাত দিয়ে আঘাত করে। শালার বাপ শান্তি দিল না। যখন একটু শান্তি নিতে চাই তখনই কলবা টেকে নেবে। ইচ্ছে করছে গলাটা কেটে দেয়। সোহেল চলে যায়। মাহমিদ অহনাকে বলল, প্রায় 100-র উপরে মেয়ে বন্দি রয়েছে। অহনা মাহমিদের দিকে তাকাই, আমরা কিভাবে উদ্ধার করব? তুমি কিছু করলেই তো সবাই দেখে নেবে। মাহমিদ বলল, ভাবতে হবে। মাহমিদ ভাবে। কিছুক্ষণ পরেই বলল, চিন্তা করো না, সারা জীবন গোয়েন্দা করে কাটিয়েছি, এখন এই সামান্য বিষয়টা আমি সামলাতে পারবো। অহনা বলল, গোয়েন্দা হয়ে কাটিয়েছো মানে? অহনার কথার উত্তর না দিয়ে মাহমিদ চলে যায়। সোহেল আর আলতাফের কথাপতন চলে। বুঝতে পারে রাতে মেয়েগুলোকে পাচার করতে হবে, কিন্তু অহনাকে কষ্ট দেওয়ার কারণে মাহমিদের চোখে রক্তিম বর্ণ দেখা দিয়েছে। সোহেল আর তার বাবার সামনে যায়। সোহেলের হাত দিয়ে আলতাফকে একটা থাপ্পড় বসায়। আলতাফ রেগে গিয়ে ছেলের কলার চেপে ধরে। সোহেল বলছিল সে ইচ্ছে করে করেনি, কিভাবে হলো বুঝতে পারিনি। তবু আলতাফ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় সোহেলের গালে। হন হন করে বের হয়ে পড়ে আলতাফ। সোহেল বেবলার মতো বসে পড়ে। তখনই পিছন থেকে ধাক্কা দেয় মাহমিদ। সোহেল পরে গিয়ে একটা ধমক দিয়ে ওঠে, কে ওখানে? বের হয়ে আয় বলছি। আরো কিছু অবাধ্য গালি দেয়। মাহমিদ তাকে দেওয়ালের সাথে ছুঁড়ে মারে। মাথা ফেটে রক্ত বের হয়। সোহেল গালিবাজ করছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। মাহমিদ পুনরায় তাকে ধাক্কা দেয়। সোহেল হুমকি খেয়ে দরজার সামনে পড়ে যায়। কোনো রকমে বের হয়ে যায় ঘর থেকে। রাত হতেই 5টা মালবাহী ট্রাক এসে হাজির হয় সেই গোপন দরজার কাছে। একে একে সবগুলো মেয়েকে আনা হয়, ট্রাকে তোলা হয় তাদের। সোহেল অহনার কাছে এসে বলল, কোনো ব্যাপার না, যাওয়ার পথে তোমার সাথে রোমান্স হবে। এখানে তো সুযোগ পাইলাম না। গা হিনহিন করে অহনার। মাহমিদ তেরে আসতেই অহনা থামিয়ে দেই, বলল, বুদ্ধি দিয়ে কাজ করাই উত্তম, ওদেরকে ওদের স্টাইলে শাস্তি দিতে হবে। সোহেল হেসে উঠে, কার সাথে কথা বলছো? মাথাটা গেছে মনে হয়। রুমি, ইরা, টিকু, হেরি চিন্তায় পড়ে গেছে। আজকাল অহনা নিচে নিজেই কথা বলে। সোহেল অহনার চুলে ফু দিয়ে চলে যায়। মেয়েদেরকে জোর করে টাকে তুলে অহনাকে তোলা হয় একটি টাকে। মাহমিদ কিছু করছে না দেখে অবাক হয় অহনা। মাহমিদ চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। টাকের দরজাগুলো বন্ধ করা হয়। আর কিছু দেখতে পায় না অহনা। এভাবে মাহমিদকে কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ মুখ লাল হয়ে আছে তার। কিছুক্ষণের মধ্যেই টাক চলতে শুরু করে, কিন্তু মাহমিদ ওইখানে দাঁড়িয়ে আছে। সকালের মধ্যে আজাহারি মেয়েগুলো কেঁদে মরছে, অথচ আওয়াজ নেই, মুখ বাঁধা তাদের। টাক ছাড়ার পজিশন নিতে অহনা বয়ে কেঁপে ওঠে। মাহমিদকে ডাকতে থাকে। যখন সব আশা ছেড়ে দিল অহনা, তখনই বাহির থেকে একটা শব্দ পাই গুলির। কান পেতে শোনার চেষ্টা করে। আনন্দে নেচে উঠে সে।
পুলিশ ট্রাকগুলোকে ঘিরে ধরছে। কিছুক্ষণের মধ্যেই সবাইকে উদ্ধার করে। অহনা দেখলো মাহমিদ এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না, সে জানিয়েছে পুলিশকে। ইন্সপেক্টর রিজু সেই সবাইকে উদ্দেশ্য করে বললেন, এখানে অহনাকে। অহনা এগিয়ে আসে। ইন্সপেক্টর বলল, আরে আপনি সেই না যাকে কিছুদিন আগে উদ্ধার করছিলাম? আপনি কিভাবে এখানে আটকা পড়লেন? অহনা বলল, আমার বোনকে খুঁজতে আসে। যাই হোক, আপনি অনেক সাহসী। আপনার জন্যই আজ অপরাধীরা ধরা পড়ল। কবে থেকে এই গ্যাংটাকে খুঁজছিলাম, বুঝতে পারিনি আমাদের নাকের ডগাই ছিল। অহনা বলল, আমি মানে বুঝতে পারিনি। ইন্সপেক্টর বলল, আপনি তো আমাদেরকে কল করে আসতে বললেন। অহনা মাহমিদের দিকে তাকাই এক নজর, তারপর বলল, জি আমি ওই। ইন্সপেক্টর বলল, আপনার হাজবেন্ড কেমন আছে? ইন্সপেক্টরের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। হেরি তো এগিয়ে এসে বলল, ওর এখনো বিয়ে হয়নি। কি বলছেন আপনি? কিছুদিন আগেই তো ওনার সাথে দেখা হলো, আজ আবারও হলো। এই থানায় কালকে আমি বদলি হয়েছি। অহনা হেরিকে বলল, তুমি সবাইকে নিয়ে যাও, আমার কিছু কথা আছে ইন্সপেক্টরের সাথে, আমি কথা বলে আসছি। হেরি যেতে না চাইলেও অহনা তাকে জোর করে পাঠিয়ে দেয়। তারপর ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে অহনা বলল, আসলে আমি কাউকে না জানিয়ে বিয়ে করছি, তাই ওরা কেউ জানে না। পুলিশ বলল, কি বলেন এসব? পুলিশকে বোকা বানাচ্ছেন না তো আবার? অহনা বলল, সবাই জানে, শুধু বন্ধু বান্ধব ছাড়া। আপনিও তো জানলেন এখন, তাহলে আমি আসি। ইন্সপেক্টর গাড়িতে গিয়ে একজন কনস্টেবলকে বলল, মেয়েটাকে সন্দেহ হই, এর পুরো ডিটেলস আমরা কালকের মধ্যেই চাই। কনস্টেবল বলল, জি স্যার। অহনা মাহমিদের কাছে যাই, কি হলো, বাড়ি যাবে না? অবশেষে ধরা পড়লো তারা, যাদেরকে আমি বহুকাল ধরেও ধরতে পারিনি। অহনা মাহমিদের কথা শুনে বলল, বহুকাল আগে মানে? কি বলছো, তুমি কি ওদেরকে চিনো? মাহমিদ কিছু বলল না, উত্তর দিতে অনিচ্ছুক। আসসালামু আলাইকুম। তো এখানেই অহনা গল্পটা শেষ করলাম। আশা করি আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা গল্প নিয়ে আসবো। আর গল্পটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি এই গল্পের সিজন 2 খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো, যদি এই গল্পের পার্টে অনেকটাই লাইক ভিউ আর আপনাদের সাপোর্ট পাই। তো ভালো থাকেন আমার প্রিয় অডিয়েন্স গুলা, আর নিজেকে খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা গল্পে।